কি বুড়োদের মতো এখনও বসে বসে যোগব্যায়াম করিস? এর থেকে আমার সাথে বসে পাবজি খেল, দেখ বেশি মজা পাবি। যদি আপনিও আমার মতো অল্প বয়স থেকে যোগ করা শুরু করেন, তবে আপনাকেও হয়তো আপনার কোনো না কোনো বন্ধু এরম ধরনের কথা নিশ্চয়ই শুনিয়েছে। তবে আপনিও হয়তো হালকা হেসে কথাটা এড়িয়ে গেছেন, কারণ সত্যিটা হলো আমরা অনেকেই জানি না যোগ জিনিসটা আসলে কি। এটা কি শুধুই শরীরটাকে অদ্ভুতভাবে বেঁকিয়ে চুরিয়ে বসে থাকা, নাকি এর অন্য কোনো গভীর মানে রয়েছে? যোগ করে কি আমাদের সত্যি কোনো লাভ আছে? যদি থেকে থাকে তাহলে সেই লাভগুলো ঠিক কী এবং সেগুলো কিভাবে যোগের মাধ্যমে পাওয়া সম্ভব? তার যুক্তিসাপেক্ষ কোনো ব্যাখ্যা কি আদেও আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনি আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর তাই একটু সময় নিয়ে ভিডিওটাকে দেখবেন এবং আজ একজন আদর্শবান ইন্টারন্যাশনাল যোগগুরুর সাথে পরিচয় করাবো এবং তার সাথে তিনি একজন লেখকও। তবে তার আগে যোগের ব্যাপারে কিছু তথ্য জেনে নিন। যোগ শব্দটির উৎপত্তি সংস্কৃত যুজ ধাতু থেকে, যার অর্থ কোনো দুটি জিনিসকে যুক্ত করা বা একত্র করা, এবং প্রাচীন মুনি ঋষিদের মতে জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই হলো যোগ। আজ থেকে প্রায় 4000 বছর আগে রচিত প্রাচীন গ্রন্থ ঋগ্বেদে যোগের উল্লেখ পাওয়া যায়। তবে সম্ভবত তারও অনেক আগে থেকেই যোগের ধারণা প্রচলিত ছিল। মহর্ষি পতঞ্জলিকে ফাদার অব যোগ বা যোগের জনক বলা হয়ে থাকে। এই মহর্ষি পতঞ্জলির ব্যাপারে যোগ অভ্যাসকারীরা অনেকেই সেভাবে জানে না। তবে তার কল্পিত একটি মূর্তিতে দেখা গেছে তার ওপরের অংশটি মানুষের মতো থাকলেও নিচের অংশটি সাপের মতো। কথিত আছে সাপের আকারে স্বর্গলোক থেকে পাণিনি মুনির অঞ্জলিতে পড়েছিলেন বলে তার নাম হয়েছিল পতঞ্জলি। এটা তার একটা মূর্তি যেখানে তাকে একটা মানুষের রূপে বানানো হয়েছে। তো এরা তো জানলেন যোগ শব্দ এবং যোগের উৎপত্তিস্থল কোথা থেকে। তো এবার আমি আমাদের আজকের অতিথি যোগগুরু জয়ন্ত হরির সাথে আলাপ করাবো। উনি যোগের ব্যাপারে কিছু কথা বলবে এবং যোগ ব্যায়ামের ওপর করা কিছু কোশ্চেনের অ্যান্সার দেবে। নমস্কার। যোগ সম্বন্ধে কিছু বলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। আমি যোগ সম্বন্ধে আমার কিছু অভিজ্ঞতা, অনুভূতি, উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করছি। যোগ এমন একটি বিষয় যা একদম শৈশব থেকে শুরু করে বৃদ্ধাবস্থা পর্যন্ত অভ্যাস করা যায়। ছোট বড়, ছেলে মেয়ে, এমনকি আমাদের সমাজের যে কোনো স্তরের মানুষ, সে চাকরিজীবী, গৃহবধূ, খেলোয়াড়, বুদ্ধিজীবী, যে কোনো পড়াশোনা নিয়ে আছে, সকলের পক্ষে যোগ প্রয়োজন। এবং এই যোগ থেকে আমরা কি পেতে পারি যদি প্রশ্ন করা হয়, তাহলে বলা যায় যে আমাদের জীবনে যা যা আমরা চাই, যা যা করতে চাই, যা যা হতে চাই, সব ব্যাপারে যোগ আমাদের অনেকটা এগিয়ে দিতে পারে। এবং যোগ যেটা সবচেয়ে বড় জিনিস আমরা যোগের কাছে পেতে পারি, আমাদের দৈহিক সুস্থতা, যা আমাদের সকলের দরকার, মানসিক সুস্থতা, এটা তো অতি অবশ্যই দরকার, এবং তার সাথে সাথে স্বাস্থ্যের যত দিক আছে, দৈহিক, মানসিক, সামাজিক এবং অন্যান্য যত দিক, সমস্ত দিক কভার করে একমাত্র যোগ। ভাষা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই যোগকে আপন করে নিতে পারে। এবং এই যোগের একটা বড় দিক যেটা আমরা দেখি ইদানিং, যে যোগ দিবস পালিত হচ্ছে, বিশ্ব যোগ দিবস, সেখানে যোগ নিয়ে অনেক হইচই হচ্ছে, অনেকে যোগাসন করছেন, বিভিন্নভাবে অভ্যাস করছেন। এবং এই যোগ আমাদের সুস্থ রাখতে এমনভাবে সাহায্য করে যে শুধু রোগ সারায় না, আমাদের দেহে যাতে রোগ না আসে, প্রিভেন্টিভ মেজার হিসেবে যোগ অত্যন্ত কার্যকরী। এবং এই যোগ কেউ যদি নিয়মিত অভ্যাস করে যান, তাহলে তাকে জীবনে কখনোই ডাক্তারের কাছে গিয়ে সারেন্ডার করতে হবে না। হে চিকিৎসক, হে ডাক্তার, আমাকে বাঁচাও, আমার যা আছে টাকা পয়সা সব আমি দিতে রাজি, খালি আমার প্রাণটা বাঁচাও, এই আবেদন করতে হবে না যদি নিয়মিত যোগ অভ্যাস করা যায়। যোগ আমাদের ভেতরে মানসিক শক্তি আনে, কর্মশক্তি আনে এবং সব দিক দিয়ে আমাদের শক্তিশালী করে তোলে। শক্তি বলতে আমরা অনেক সময় ভাবি গায়ের জোর, টাকার জোর, বাহুবল, কিন্তু তা নয়। মূল শক্তি হচ্ছে মনের শক্তি। সেই শক্তিকে আমাদের অনেক বেশি জাগিয়ে তোলে এই যোগ। এবং যোগ আমাদের জীবনের সব সময় সাহায্য করে। আমরা যে কোনো খেলাধুলা, আমাদের অনেকেই অনেক কিছু ভালো লাগে, গান বাজনা, খেলাধুলা বা বিভিন্ন রকমভাবে আমরা যুক্ত থাকি। সব কিছুরই দেখা যায় একটা সময় আছে, একটা বয়স আছে, তারপরে সেটা হয়তো আমাদের ভালো লাগে না বা আমরা পারি না। বা যেমন ধরুন খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, এগুলো নতুন করে বেশি বয়সে কখনোই শুরু করা যায় না। একটা বয়সের পরে 50 বা 60 বছর বয়সে কেউ যদি ভাবেন যে আমি এখন নতুন করে ফুটবল খেলা শিখবো, যাবে না। কিন্তু যোগ করা যায় 50, 60, 70 বছর বয়সেও করা যায়।
এমনকি দেখেছি আমি 80, 90, 95 অনেকে যোগ করেন। আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপেও এরকম অনেক ছবি দেখে থাকি। এর মাধ্যমে তারা সুস্থ আছেন, জীবনকে এনজয় করছেন। এবং যোগের একটা সবচেয়ে বড় দিক আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক যে আমাদের লাইফ কোয়ালিটি অনেক উন্নত হয়। শুধুমাত্র কয়েকটা আসন করলাম, কয়েকটা প্রাণায়াম করলাম নয়, যোগ অ্যাজ এ হোল ভাবতে হবে, করতে হবে। যোগের বহু দিক আছে। আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধ, সৎকর্ম, ধ্যান, এই সব কিছু মিলে যদি আমরা করি এবং যোগকে আপন করে নিই, যোগ আমাদের অনেক কিছু দেবে যা আমরা ভাবতেও পারি না। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, শরীরচর্চার ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষণীয় বিষয় কী? অর্থাৎ যখন আমরা শরীরচর্চা শুরু করব তখন সর্বপ্রথম কোন দিকে লক্ষ্য রাখতে হবে? সাধারণত দেখা যায় যে শরীরচর্চা করতে গিয়ে বা যোগাসন করতে গিয়ে সকলেই নজর দেন বা প্রশিক্ষকরাও নজর দেন যাতে তাদের শিক্ষার্থীরা আসনটা বা প্রাণায়ামটা পারফেক্ট করে। কিন্তু এই পারফেকশনের দিকে নজর দিতে হবে অনেক পরে। প্রথম হচ্ছে সে তার ক্ষমতা মতো যতটা পারে করবে। প্রথম লক্ষ্য দিতে হবে তার হজম ক্ষমতা যেন ঠিক থাকে। কারণ একজন মানুষ যদি হজম ক্ষমতা ঠিক না থাকে তার পক্ষে দেহ গঠন বা মন গঠন কোনোটাই সঠিকভাবে সম্ভব না। সর্বপ্রথম হচ্ছে যেন হজম ঠিক হয়, অর্থাৎ তিনি যা খাচ্ছেন সেগুলো ঠিকমতো হজম হচ্ছে। হজম হলে কী হবে? শরীর গঠন এবং মন গঠন দুটোই আপনি আপনি হবে। এ প্রসঙ্গে একটা কথা, আমার একটা ঘটনা খুব মনে পড়ছে। আমার এক বন্ধুর ভাই একদিন আমার কাছে এলো, যেরকম দাদা আমি কিছু যোগাসন করবো, যদি একটু বলে দাও। আমি ঠিক আছে চলে সব ক্লাসের সময় সব বলে দিলাম, কিন্তু সে আসেনি। কিছুদিন পরে দেখলাম একটি ব্যায়ামাগারে, সেখানে আমি গেছিলাম কোনো কাজে, সেখানে ও ব্যায়াম করছে। তো সে আমাকে এগিয়েছে, বললো দাদা এখানে ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ দেখছো তো আমার কীরকম চেহারা ভীষণ রোগা। হ্যাঁ একটু যদি মাসল হয় এই আশায়। আমি খুব ভালো তো করো। কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে আমার মনটা খুব দুঃখ ভরে গেল যে ও জানে না যে ওর হজম হয় না। আমার কাছে এসেছিলো যে আমার ভীষণ বদহজম, কিচ্ছু হজম হয় না, হ্যাঁ কী করবো। যার হজম হয় না সে যদি ওয়েট লিফটিং, বডি বিল্ডিংয়ের মাধ্যমে বেশি গঠন করতে চায়, এটা তো অসম্ভব জিনিস। যার আয় নেই কোনো, সে যদি বলে আমি সঞ্চয় বাড়াবো, এটা তো সম্ভব না। কাজে ওর যে খাচ্ছে সেটা হজম হচ্ছে না, শরীরে কোনো কাজে লাগছে না, শরীরে কিছু জমছে না, কোনো সঞ্চয় হচ্ছে না, তো পেশি কোত্থেকে আসবে? কাজে প্রথমে খেয়াল রাখতে হবে যেন সবসময় আমরা হজম ঠিক হয় খেয়াল রাখি। যে ছেলের কথা বললাম এইমাত্র, কিছুদিন পরে শুনলাম খুব দুঃখজনক ঘটনা, ও ডিপ্রেশনে চলে গেছে এবং তারপরে ও সুইসাইড করে ফেলেছে। এই জায়গাটা যদি আমরা খেয়াল না রাখি, শরীরচর্চা করতে গিয়ে আমি দেহ গঠন করব, মাসল তৈরি করব, কঠিন কঠিন আসন আয়ত্ত আনবো, হাততালি নেব, কম্পিটিশনে প্রাইজ পাবো, এটা কিন্তু আমার জীবনে ইন দ্য লং রান কোনো কাজে লাগবে না। প্রথম আমাকে হজম ক্ষমতা ঠিক রাখতে হবে। যদি হজম ক্ষমতা গোলমাল থাকে তাহলে বাকি কিছু করে কোনো লাভ হবে না। আর এই হজম ঠিক রাখার জন্যে খাওয়ার পরে বজ্রাসন, অন্য সময় সকালে বা বিকেলে পবন মুক্তাসন, যোগ মুদ্রা এবং আরও অনেক আসন আছে যেগুলো আপনারা কোনো প্রশিক্ষকের কাছে গিয়ে সাক্ষাতে শিখে নেবেন, দেখে নেবেন এবং করলে ভালো থাকবেন। কাজে সর্বপ্রথম লক্ষ্য রাখুন যেন আপনার হজম ক্ষমতা ঠিক মতন থাকে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শ্বাস প্রশ্বাস কেমন থাকবে, অর্থাৎ যখন আমি আসন অভ্যাস করছি শ্বাস প্রশ্বাস কখন নেব, ছাড়বো, কীভাবে চলবে, এই বিষয়টি। এক কথায় বলতে গেলে শ্বাস প্রশ্বাস সম্পূর্ণভাবে স্বাভাবিক থাকবে। কারণ যোগকে বলা হয় ন্যাচারাল এক্সারসাইজ। এখানে কোনো আনন্যাচারাল কিছু নেই বা জোর করে চাপ দিয়ে করা কিছু নেই বা কিছু প্রমাণ করার ব্যাপার নেই। আমার শরীর যতটা পারমিট করবে আমি করব এবং সেই অনুযায়ী শ্বাস প্রশ্বাস আপনা আপনি সহজভাবে চলবে। এবার একটা কথা এখানে দেখবেন, অনেক সময় দেখায় টিভিতে বা বিভিন্ন পত্রপত্রিকা বা বইতেও বলা হয় যে হাত তুলতে তুলতে শ্বাস নাও বা শ্বাস নিতে নিতে হাত তুলুন। যেমন পশ্চিমোত্তানাসনের ক্ষেত্রে শ্বাস নিতে নিতে হাত তুলুন, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকুন। এইভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু দেখুন বহু আসনেই এরকম শ্বাসের নিয়ম আছে। এই নিয়মগুলো যদি কাউকে মনে রাখতে হয় তাহলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে যে কখন শ্বাস নিতে হবে, কখন ছাড়তে হবে। বা ক্লাসে এসে শিখে গেল, বাড়িতে গিয়ে মনে পড়বে না এই রে হাত তুলতে তুলতে শ্বাস নিতে বলেছিল না ছাড়তে বলেছিল, তখন সে কনফিউজ হয়ে যাবে। কাজে সবচেয়ে সহজ হলো শ্বাসের দিকে কোনো নজরই না দেওয়া। এবার নজর না দিলে তো প্রশ্ন আসবে, তাহলে ভুল হয়ে যেতে পারে। ভুল কখনোই হবে না। কেন হবে না সেটা বলছে। শ্বাস প্রশ্বাস হলো খুব একটা স্বাভাবিক প্রক্রিয়া।
দেখুন, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আজ সকাল থেকে আপনি কবার খেয়েছেন, কিংবা কবার ড্রেস চেঞ্জ করেছেন, কিংবা কত কিলোমিটার হেঁটেছেন, আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং বলা যায় প্রায় সঠিকভাবে দিতে পারবেন। কিন্তু যদি বলা হয় সকাল থেকে কবার আপনি শ্বাস নেওয়া ছাড়া করেছেন, ভেবে দেখুন আপনি কোনো সংখ্যা বলতে পারবেন না। এমনকি কাছাকাছি কোনো সংখ্যা ভেবে বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি নিজে শ্বাস নেননি, ছাড়েনও নি। শুনে অনেকে অবাক লাগবে, তো আমি শ্বাস নিই ছাড়িনি, তো কে ছাড়ছে? শ্বাস নেওয়া ছাড়া করার দায়িত্ব দেওয়া আছে রেসপিরেটরি সিস্টেমকে। আমাদের শ্বসনতন্ত্র এই কাজটা পুরোপুরি দায়িত্ব নিয়ে দেখাশোনা করে। কারণ আমি সারাদিন ব্যস্ত, আমার অনেক কাজ, আমার সময় নেই, কখন শ্বাস নিতে হবে ছাড়তে হবে আমার পক্ষে খেয়াল রাখা সম্ভবই না। সেই জন্য কি হয়, যখন আমরা এমন কোনো কাজ করি, এমন কোনো ব্যায়াম করি, যখন আমার বুকের খাঁচা প্রসারিত হচ্ছে, তখন হাওয়া ঢুকবে। হয়তো সেটা হাত তুলতে হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে, তখন কিন্তু হাওয়া ঢুকবে। এবং যখনই আমি এমন কোনো ফিগার করছি, আমার বুকের খাঁচা সংকুচিত হচ্ছে বা সামনে ঝুঁকছি, তখন আপনা আপনি হাওয়া বেরিয়ে যাবে। এটা আমার মনে রাখার বা খেয়াল রাখার বা শেখার কোনো প্রয়োজন নেই। আমাদের যেটা খেয়াল রাখতে হবে, শুধু শ্বাসটা ঠিকমতো চলাচল করছে কিনা, নাক বন্ধ থাকলে বা শ্বাসে কোনো কষ্ট থাকলে সেটা দূর করার চেষ্টা করতে হবে। তাহলে শ্বাস প্রশ্বাস একটা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো আসন করার সময় শ্বাসের দিকে আলাদাভাবে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা একটু অনেকে বলেন বা যারা যোগাসন করেন, যেমন অর্ধচন্দ্রাসন করার সময় দুহাত মাথার উপর তুলে পিছনে ঝুঁকে থাকার সময় শ্বাসটা বন্ধ হয়ে যায়, বন্ধ করে থাকতে সুবিধা হয়। ময়ূর আসন করার সময় যারা নতুন অভ্যাস করছেন, শ্বাস বন্ধ করে থাকতে সুবিধা হয়। এটা অনেকে বলেন, আপনি বলেন যে শ্বাস স্বাভাবিক রাখতে, কিন্তু আমার তো শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কারণ শরীর তার নিজের প্রয়োজন মতো শ্বাস বন্ধ করে নেবে। শ্বাস বন্ধ করলে কী হয়, আমাদের ক্ষমতা বাড়ে। আমরা আমাদের নিজের অজান্তেই বহু ক্ষেত্রে এরকম শ্বাস বন্ধ করে থাকি। যেমন ধরুন, কলতলায় বালতি বসানো আছে, বালতিটা ভরে গেছে, আপনি সরিয়ে একটা অন্য খালি বালতি বসালেন। আমরা বালতিটা কী করি, হাতল ধরি, লম্বা শ্বাস নিই, শ্বাস বন্ধ রাখি, বালতিটা তুলে রেখে দিয়ে শ্বাস ছাড়ি। একদম ন্যাচারাল ব্যাপার, কেউ শেখায়নি কোনোদিন আমাদের, কিন্তু প্রতিটি মানুষ আমরা এটা করি। ঠিক সেরকম অর্ধচন্দ্রাসন করার সময় যদি সাময়িক শ্বাস বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু স্বাভাবিক, সেটা অস্বাভাবিক না। আমাদের এক কথা মনে রাখতে হবে, যখন আমরা আসন অভ্যাস করব, তখন শ্বাসের দিকে আমাদের নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার মতো আসন করে যাব, হাত পা যেভাবে নেওয়া ছাড়া দরকার সেই মতো আসন করব এবং খুব রিল্যাক্সে হবে। পরের প্রশ্নটি একটু অন্যরকম, বলা যায় একটু মজার প্রশ্নটা, যে যোগব্যায়াম অভ্যাসের মাধ্যমে, যোগাভ্যাসের মাধ্যমে কি রাগ কমানো সম্ভব? অতি অবশ্যই সম্ভব। যোগাসন অভ্যাসের মাধ্যমে শুধুমাত্র নিজের রাগ কমানো সম্ভব এটাই নয়, যে যদি যোগাসন নিয়মিত করেন তাহলে তার আশেপাশে যারা আছে তাদেরও রাগ কমবে। কী আর আমি বলে দিচ্ছি। আমাদের এই ক্লাসের একজন মহিলা, তিনি একটি স্কুলের টিচার, তিনি একদিন বলছেন যে স্যার, সেদিন আমার মেয়ে বলছে জানেন যে মা, তুমি যোগের ক্লাসে গিয়ে আমার খুব উপকার হয়েছে। আমি কীরকম? ও বলছে যে তুমি না আগে খুব রাগী মা ছিলে, এখন খুব ভালো মা হয়ে গেছে। তার মানে দেখুন, এখানে ব্যাপারটা, মেয়ে কিন্তু চেঞ্জ হয়নি, মেয়ে আগের মতোই আছে, কিন্তু মায়ের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। যোগাসন করার মাধ্যমে আগে কী ছিল, তিনি অল্প উত্তেজিত হয়ে যেতেন, কোনো কিছু ভালো লাগতো না, মনে একটা সবসময় ডিপ্রেশন ভাব থাকতো, সবাইতে যিনি হতাশার দিকটা, নেগেটিভ দিকটা বেশি করে দেখতেন। কিন্তু নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে বা নানা রকম কথাবার্তা আলোচনার মাধ্যমে তার মনের নেগেটিভ ভাবগুলো অনেক কেটে গেছে। আগের মেয়ে যে আচরণগুলো ওনার কাছে খুব রাগের কারণ হতো, সেগুলো তার রাগ উৎপাদন করে না। কারণ প্রকৃত অর্থে তার সন্তান, তার মেয়ে হয়তো অন্যায় কিছু করেনি, কিন্তু তার দৃষ্টিভঙ্গির জন্য মনে হচ্ছে যে মেয়ে অন্যায় করছে। একটি ঘটনা, আরেক ভদ্রমহিলা তার স্বামীকে বলছেন, স্বামী আমাদের এখানকার শিক্ষার্থী, ভদ্রলোককে একদিন বলছেন, জানেন সেদিন আমার স্ত্রী বলছে যে তুমি ভাগ্যিস ব্যায়াম শিখতে গেছিলে, আমি বেঁচে গেলাম। আমি কীরকম? আরে আগে তো আমি বাড়িতে খুব রাগারাগি করতাম, গিন্নিকে সবসময় বকতাম, ধমকাতাম, ওর ভুল ধরতাম, এখন তো ওরকম করি না। কেন করি না স্যার জানি না, কিন্তু আজকাল আর অত রাগারাগি করি না, এখন অনেক ভালো হয়ে গেছে। তাহলে কী দাঁড়াচ্ছে দেখুন, দুটো ক্ষেত্রেই যিনি যোগাভ্যাস করছেন তিনি তো বেনিফিটেড হচ্ছেনই, তার রাগ তো কমছেই, পাশাপাশি তার সঙ্গে যারা আছে, তার ক্লোজ যারা আছে, তারাও অনেক শান্তিতে থাকতে পারছে।
আরেকটি ঘটনা এখানে আমার মনে পড়ে গেল। আমাদের যে ভর্তির সময় ফর্ম ফিল আপের পিছন দিকে নানা রকম রোগের নাম ছাপা আছে, টিক দিতে বলি যে আপনার যা যা অসুবিধা আছে টিক দিন। তো টিক দিতে এক ভদ্রলোক থেমে গেলেন, অতিরিক্ত রাগ, এটা আবার এখানে লিখেছেন কেন, ওটা কোনো রোগ নাকি? বললাম না, ওটা রোগ না, আমি ফিল আপ করুন ফর্ম। উনি সব ফর্ম ফিল আপ করলেন। তারপরে আমি বললাম, শুনুন, অতিরিক্ত রাগটা কোনো রোগ নয় যদি মেনে নেই, তাহলে আরেকটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে আপনার যত রোগ আছে, যতগুলো দাগ আপনি দিয়েছেন, এই রোগগুলোর মা হচ্ছে রাগ। ওই রাগ এই সবগুলো রোগের জন্ম দিয়েছে। আপনার মন থেকে যখনই রাগ চলে যাবে, রাগ দূরে চলে যাবে, আপনার এই রোগগুলো আর থাকতে পারবে না, থাকার জায়গা পাবে না, ওরা অনুকূল পরিবেশ পাবে না, ওরা সবাই পালিয়ে যাবে আপনাকে ছেড়ে। কাজেই আপনি রাগ কমান, যোগাসন করুন, এর মাধ্যমে রাগ কমবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে যোগাসন করলে বা প্রাণায়াম করলে রাগ কীভাবে কমে? আমাদের নার্ভগুলো, যে স্নায়ুমণ্ডলী, তাদের উপরে একটা খুব সুন্দর সুদিং এফেক্ট পড়ে, তারা অনেক শান্ত হয়, তারা ধীর থাকে এবং তাদের মধ্যে উত্তেজনা ভাবটা কমে যায়, এবং তখনই তাদের মধ্যে একটা ধীর স্থির ভাব আসায়, রিল্যাক্সেশন ভাবটা আমাদের মনে বাড়লেই তখন আস্তে আস্তে যে কোনো রোগই সারতে সাহায্য করে। এবং যোগের মাধ্যমে যে এত রোগ সারে, এর একটা প্রধান কারণই হচ্ছে যে যোগের মাধ্যমে আমরা নিজেকে কতটা রিল্যাক্সেশন দিতে পারছি। এর প্রধান কারণই হচ্ছে যোগের মাধ্যমে আমরা নিজেদের কতটা রিল্যাক্সেশন দিতে পারছি, তার উপর নির্ভর করবে আমি কতটা সুস্থ থাকবো। রাগ অবশ্যই কমে যায়, আপনারা যোগাসন করুন, রাগ অবশ্যই কমবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, কারণ সময় বেশি হয়ে যাওয়ার কারণে আরও যে প্রশ্নগুলো আছে সেগুলি আমরা পার্টে পার্টে দেখানোর চেষ্টা করব। তাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।